ইশারায় দেয়ালে তাকাতে বলল। পর্দার ব্যবস্থা করা হয়েছে পূর্ব পরিকল্পিত। তাতে ফুটে উঠেছে বাইরের স্টেজের আলাদা আলাদা কোণা। সেই কোণগুলোই অর্থাৎ স্টেজের নিচে পৃথক পৃথক টেবিলের তলদেশে বোমার মতো কিছু লাগানো। তাতে টাইমার ছুটছে টিকটক টিকটক। এক একটার ছবি দেখাতে দেখাতে বর্ণ বলল, চিনতে পারছিস এগুলোকে কি যেন বলে? বোম্বো। কারেক্ট। বাহবা দেওয়ার মতো সে হাসল। একবার ট্রিগার প্রেস করলেই ব্লাস্ট। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তোকেও বিয়ে করতে হবে না আমায়। শ্বাসরুদ্ধকর মৃত্যুর সাধু খুব সহজে গ্রহণের সুযোগ পাচ্ছিস, সাথে আরো হাজার খানেক জান ফ্রি। বেচারি মাসুম মানুষগুলো বিয়েতে আসাটাই এখন কাল হয়ে সামনে দাঁড়িয়েছে। বর্ণ নিজ বক্তব্য শেষে তারা দেখিয়ে সুখের হাত আঁকড়ে হাঁটা ধরে ফের। চল, হাতে সময় খুব অল্প, টাইম শেষের পথে। সুখ স্তব্ধ বনে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক। ফের দাঁড়িয়ে পড়ে। আবার দাঁড়িয়ে গেলি কেন? ডিসিশন চেঞ্জ করেছিস? করলে বলতে পারিস। তোর একটা হ্যাঁতে হাজার মানুষের জীবন বাঁচতে পারে। ইটস আ ব্ল্যাকমেল। সামথিং লাইক দ্যাট। নিথর চোখে তাকায় সুখ। এতটা নিচে নামতে বিবেকের সায় দিচ্ছে। শুধু তোর জন্য। পুরুষালী তম্ভ মিশ্রিত তিনটি শব্দে বুক ধরফর করে ওঠে সুখের। শিরশির অনুভূতিতে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়েছে। ঝরঝর করে অশ্রু গড়ায় আখি পল্লবে। সজরে ঢুক গিলে মাথা নামিয়ে নেয়। বর্ণখানিক পাশ ঘেঁষতেই হঠাৎ তার কাঁধে মুখ লুকালো। কান্নাদের দাপটে শরীর কাঁপছে থরথর। কেঁদে কেঁদে কাঁধের শেরওয়ানি ভিজিয়ে ফেলল চোখের জলে। বর্ণ কাঁদতে দেয় তাকে। ফিসফিসিয়ে বলল, আজকের এই মুহূর্ত থেকে আশফিয়ান বর্ণকে শুধু তার বোবা ফুলের নামে লিখে দিলাম, টিল ডেথ। এক প্রশ্ন মেহরাবের অন্য কারো সাথে বিয়ের রিজন। বর্ণর খেয়ালে এর উত্তর হবে মেহরাব ভালোবাসে বলেছিল সুখকে। বিয়ে না হলে পরবর্তীতে সুখের জন্য অনুভূতি নিয়ে একা থাকার সিদ্ধান্তও নিতে পারে। বর্ণ চায় না তার ফুলের জন্য সে ব্যতীত অন্য কেউ ভাবুক, তাকে কল্পনা করুক। তাই তার সংসার বানিয়ে দিয়েছে। মেহরাবের জায়গায় অন্য কেউ হলে ফুলকে ভালোবাসার অপরাধে হয়তো এতদিনের শাস্তিও ভোগ করে নিত। কিন্তু বর্ণ মেহরাবের প্রতি সন্তুষ্ট, কেননা ফুলকে সেই ট্রিটমেন্ট করে সুস্থ করেছিল। দুই প্রশ্ন, বিয়ের দিনই পাত্রী কোথায় পেল? উত্তর, মেহরাবের সাথে জেসির বিয়ে সেদিনই বর্ণ ঠিক করেছে, যেদিন মায়েরা সুখের জন্য প্রস্তাব রেখেছিল। জেসির পরিবার আর বর্ণ ছাড়া যেটা কারো জানার সাধ্য হয়নি। বর্ণর বাড়িয়ে দেওয়া রুমালখানা হাতে নিল সুখ। আস্তে ধীরে অশ্রু ভেজা চোখ মুছে। কাজল লেপটে গেছে অল্প বিস্তর। বর্ণ আর চোখে একবার দেখল। ক্যান আই হেল্প ইউ? এমনভাবে তাকালো সুখ যেন ভুল জায়গায় বেফাস মন্তব্য করে ফেলেছে সে। অবশ্য বর্ণ তোয়াক্কা করল না সেসব। থতনি ধরে পরবর্তী কোনো কথা ছাড়াই সুখকে নিকটে নিয়ে এলো। একদম পরস্পরের ঠোঁট ছুঁই ছুঁই। হাত থেকে রুমাল আলগা হয়ে আসে সুখের। পড়ে যাওয়ার আগে বর্ণ ক্যাচ করে নেয়। সযত্নে লেপটালো কাজল মুছে দিয়ে চোখে চোখ রাখে। আবেশ মাখা গলায় সুর টেনে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইফ ইউ নিউ হাউ সিডাকটিভ ইউ লুক। সুখের দৃষ্টি কাঁপে হুটহাট। দাঁতে দাঁত চেপে চিবুক থেকে হাত সরিয়ে জড়সড় হয়ে বসল। চতুর্দিক থেকে উৎসুক দৃষ্টিরা ওত পেতে তাদের দেখছে। বিয়ে হতে না হতেই তোমার ছেলে কেমন নির্লজ্জের মতো জনসম্মুখে আমাদের মুখ সুখ মায়ের খেদমত করছে দেখছো? আমার চোখ নেই? আইজার পাল্টা প্রশ্নে কপাল কোটালে নাজাত সাহেব বললেন, তা থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে নতুন করে জিজ্ঞেস করছো কেন? তুমি যা দেখছো আমিও তাই দেখছি। এমনকি উপস্থিত সবাই দেখছে তোমার ছেলের বউয়ের পাগলামি। আচ্ছা, ও এখন আমার ছেলে হয়ে গেল। আইজা জবাব না দিয়ে বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অন্যত্র পা চালালো। মাথা ভার হয়ে আছে। উপরন্তু আগাম বার্তা ছাড়াই চোখের পলকে ছেলে বিয়ে করে নিয়েছে। এই সম্পর্কটায় তিনি রাজি কিনা কিংবা তার মতামতটুকুও প্রয়োজন মনে করল না। মা হিসেবে এতটা তুচ্ছ তিনি। অভিমানে বুক ভারী হয়ে আসে আইজার। আজ থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। আয় ভাই, কোলাকুলি করি। তুমি এই বিয়েতে খুশি? ছেলে বিয়ে করেছে, বউ আর মা দুটো একসাথে পেয়েছি, খুশি হব না? তাছাড়া অসন্তোষ প্রকাশ করে লাভটা কী হবে? শুকনোতে লাফিয়ে মরলেও আমার জিদি ছেলেটা শুনতো না। সেই সব বাক্যটি বললেন ভীষণ আফসোস নিয়ে। তামিজ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অদূর থেকে একদৃষ্টে স্টেজের দিকে চেয়ে রইলেন। বর্ণকে বলা হয়েছিল এই সম্পর্কে কেউ হস্তক্ষেপ করবে না, যদি সুখ স্বেচ্ছায় তাকে বিয়ে করবে বলে আসরে উপস্থিত হয়।
আমার মেয়েকে তোমার পাজিটা রাজি করালো কি করে? আজাদ সাহেব ঈষৎ ভাবুক হলেন। খানিকক্ষণ কি যেন ভেবে ফোঁস করে টপ্ততম ছিঁড়ে বললেন, দেখতে হবে না ছেলেটা কার? ভাব একবার, তোর জেদি হিংসুকে এক তুড়িতে বশ করে কিভাবে আসরে এনেছে তখন। গর্ব করছো? মেয়ে জামাই হিসেবে তো আমি ওর মাঝে কোনো গুণে খুঁজে পাচ্ছি না। কেমন বেয়াদবের মতো বলছিল আমার মেয়েকে চেয়ে না পেলে ছিনিয়ে নিবে। বুকের পাটা কত বড়! আতঙ্কিত চোখে চতুর্দিকে বার কয়েক নজর হাঁটিয়ে নেয় সুখ। একবার নিজেকে পরখ করে, হাতের তালু ঘামছে। হয়তো অজানা ভয়। বম ফিট করা হয়েছে নাকি এখানে? ঢোক গিলে এদিক ওদিক নজর ছেটানোর ফাঁকে বেখেয়ালে খানিক দূরের স্টেজে দৃষ্টি গেল। বরকনের জন্য আলাদা আলাদা স্টেজ তৈরি হয়েছিল। এখন যেহেতু বিয়ের ছুটি দুটো, তাই বর্তমানে দুটো স্টেজে দুই জুটির অবস্থান। অপর স্টেজে মেহরাবের পাশে চেয়েছে লোকে ছবি তুলছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ বা মুখ ফেঞ্চি কেটে আদি খেতা বলে চালিয়ে দিচ্ছে। মেহরাবের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে চোখাচোখি হয়ে গেল হঠাৎ। অপরাধবোধ কাজ করে সুখের। সে কখনোই চায়নি দূরের মানুষটা এভাবে ঠকে যাক, কিন্তু ভাগ্যের লিখন সেটা যে খণ্ডন করার সাধ্য কারণেই। নজর ফিরিয়ে আন ফুল, আমি এদিকে। টুপ করে চোখ খিঁচল সুখ। আগামী 1 মিনিট তাকে চুপচাপ বসে থাকতে হুমকি দিয়েছে বর্ণ, তাই বাধ্য হয়ে নিশ্চুপ বসেছিল। সময় শেষ হতেই বর্ণর দৃষ্টি আকর্ষণ করে বোঝালো, হয়ে গেছে তো বিয়ে। আপনার জেদের কাছে হার মেনে নিলাম। জিতেছেন আপনি, এবার বোমগুলো ডিফিউজ করুন। বর্ণ নিরুত্তাপ বসে রইল। খানিক ঘেঁষে গেল সুখের নিকটে। ফটোশ্যুট হচ্ছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে এক হাত সুখের কোমরে রেখে বলল, কণ্ঠ খাদে নামিয়ে। স্মাইল প্লিজ। অথচ দম আটকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয় সুখ। প্রথমবার আপত্তি করে পুরুষালী স্পর্শে নাজুক সুরের থরথরিয়ে কেঁপে উঠল অচিরে। অভ্রসহ আরও কিছু স্বর চেঁচিয়ে ওঠে, আফি মুখ গোমরা কেন? ছবি ভালো আসছে না, একটু হাসো। সুখের কানে পৌঁছয় না সেসব। খানিকটা সময় স্তব্ধ থেকে এরপর ছুটে আসতে নিলে বর্ণ হাতের বাঁধন গাঢ় করে দৃষ্টি ক্যামেরার দিকে। সুখের দম বন্ধকর প্রতিক্রিয়া দেখলই না, অথবা আর চোখে দেখেও সুখকে বুঝতে দিল না তা। হাতের পিঠে সজোরে চিমটি কাটতেই বর্ণ মিছে মিছে আর্তনাদ করে বলল ধূর্ত স্বরে, রিল্যাক্স জানিমান, এটা পাবলিক প্লেস। সুখ ক্ষিপ্র চোখে শাসায়, ঠোঁট নাড়ল। কিছু বললাম আপনাকে, বোম ডিফিউজ করেছেন। দোস্ত, ভাবিকে কোলে করে নিচে হেঁটে আয়, শ্যুট করব। শ্যামের গলা উঁচিয়ে উক্তিটি করা শেষ হতেই এক ঝটকায় সুখকে কুলে তুলে ফেলল বর্ণ। স্টেজ ছেড়ে ধীরে নেমে আসতে নেয়। সকলে হুই হুই করে উঠল সমস্বরে। ফুলের পাপড়ির বৃষ্টি ঝরে পড়ে মাথার ওপর। সুখ তখন পাথর বনে গলা পেঁচিয়ে আছে বর্ণর। শ্বাসটাও নিচ্ছে না। বর্ণ কানের কাছে ঠোঁট নিয়ে বলল অপরাধী গলায়, সো সরি সুইট হার্ট, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বোমগুলো নকল ছিল সব। একটা বিস্ফোরণ কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটল যেন। সুখ নির্বাক বনে স্থির চেয়ে থাকে কেবল। ঠিক কী বলা উচিত, প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত খুঁজে পায় না তৎক্ষণাৎ। বর্ণ হেঁটে যাচ্ছে দৃষ্টি সামনে রেখে, ঠোঁটে হাসি, ঝকঝকে চকটকের লাইট, ফুলের বৃষ্টি, ক্যামেরা, মানুষের শোরগোল কর্ণকুহরে পৌঁছেও যেন পৌঁছতে পারে না সুখের। সম্বিত ফিরতেই রাগে দুঃখে ভঙ্গুর মনে বর্ণর ঘাড়ের পিছু যেখানে তার হাত ছিল সেখানে নখ খামছে ধরল কাকড়ার মতো সর্বস্ব দিয়ে। এছাড়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর অন্য কোনো মাধ্যম খুঁজে পেল না। ছিনছিনে ব্যথা অনুভূত করে বর্ণ ফের কানের গোড়ায় ফিসফিসিয়ে বলল ছন্দ ব্যথাতুর স্বরে, জংলি বিল্লির মতো এমন খামছি কোথায়, কখন, কোন পজিশনে দেয় জানিস তো? বলি। মুখটা যথাসাধ্য দূরে সরিয়ে আনে সুখ। ঠোঁটের হাসি, কথার ধরন সব কিছু অসভ্যের মতো শোনাচ্ছে লোকটার। নজর গেল আশেপাশে। আম্মু আব্বু, বড় আব্বু, আব্বি, খালামুনিরা, সব কাজিন সহ আরও অনেকের উপস্থিতি তাদের দুপাশে। এতক্ষণ ধরে সেদিকে খেয়াল না করলেও এবার স্পষ্ট সকলের দৃষ্টি অবলোকন করল সুখ। এরপর হতভম্ব মুখে নিজের অবস্থান পরখ করল। তার ধ্যানেই ছিল না যে সে এখনও রকস্টার আশফিয়ান বর্ণর কোলে চড়ে আছে। লজ্জায় আর্থে জুবুথুবু হয়ে বর্ণর বুকে মাথা ঠেকিয়ে চোখ হিঁচল সুখ। রাগ, ক্ষোভ সব যেন মিলিয়ে গেল হাওয়ায়। এতগুলো মানুষের সামনে কোন পুরুষের কোলে উঠেছে সে। ভাবতেই মাটি ফাঁক করে লুকিয়ে পড়ার ইচ্ছে জাগছে। ছটফটিয়ে উঠেও নামতে পারল না, বরং কানের কাছে পর্ণর মোহনীয় কণ্ঠ হজম করতে হলো। বুকে প্রশান্তির ঢেউ উঠেছে ফুল, কান পেতে দেখ একবার, তোর নামে গর্জে উঠেছে হৃদয়।
হাত বাড়িয়ে দেয় মেহরাব। হাতের কবজিতে রক্তাক্ত ব্যান্ডেজ। কিভাবে আঘাত পেয়েছে বলেনি সে। মায়েরা বার কয়েক জানতে চেয়েও বলাতে পারেনি। এড়িয়ে গেছে বিষয়টি। বর্ণ ওপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যান্ডশেক করে বলল, সরি বাট নট সরি। তাচ্ছিল্য হাসল বোধ হয় মেহরাব। বর্ণ এক ঝলক জেসিকে দেখে বলে, ও আমার কাছে তুফার মতোই। হাজার কোটি পুরুষের ভিড়ে ছোট বোনটি জীবনসঙ্গী হিসেবে আপনাকে সিলেক্ট করেছি ডক্টর। আশা করি তার যত্নে কোনো ত্রুটি রাখবেন না। 2 কদম আগে বাড়ায়। জিসানকে জড়িয়ে কাঁদছে জেসি। একমাত্র ভাই ছাড়া কেউ নেই তার। ভাইয়ের ছায়াতলায় বড় হয়েছে জ্ঞান হবার পর থেকে। বাবা মাকে ছবিতেই দেখেছে, আর ভাইয়ার মুখে মুখেই তাদের আদর ভালোবাসার গল্প শুনে কল্পনাতে অনুভব করেছে। মিসেস মায়েরা, মায়েরা চমকে তাকালো অপ্রস্তুত হেসে। এতক্ষণ জেসি আর জিসানের আবেগপ্রবণ দৃশ্যটা দেখেছিল এক দৃষ্টে। দুজনের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা, টান, মায়া সব কিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে নির্মল চোখের জলগুলোতে। সে ইতিমধ্যে জেনেছে জেসি সম্পর্কে। জিসানি বলেছে, ক্ষমাও চেয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার কারণটা উল্লেখ করেনি। নতুন জীবনের জন্য শুভকামনা। মৃদু হেসে জানালো মায়েরা। বর্ণর মুখটা যথেষ্ট গম্ভীর হয়। থ্যাঙ্কস এ লট। ভাইয়ের বইয়ের উপর সোকল্ড ননদিনীর মতো নির্যাতন করবেন না। বিশ্বাসটা রাখতে পারি নিশ্চয়ই? এত বাজেভাবে ঠকানোর পরও এই বিশ্বাসটা রেখে বোকা স্বর্গে বাস করেছেন বলে আমার ভুল হবে না নিশ্চয়ই। বুকে হাত বেঁধে যথেষ্ট শক্ত গলায় বলে মায়েরা। বর্ণ মৃদু হাসে। নো, আশফিয়ান বর্ণ মানুষ চিনতে ভুল করে না। পরপরে মুখের হাসিটা ধপ করে নিভে গেল। তর্জনীতে ঠোঁট স্লাইড করে অদ্ভুত কঠিন দৃষ্টি ছুঁড়ে অদৃশ্যে। স্মৃতি পটে বোধহয় কিছু ভাসল তখন। চল শক্ত হয় অচিরে। হাত মুঠোবদ্ধ করে বিড়বিড় করে। ওয়ান্স আপন এ টাইম ভুল হয়েছিল বর্ণ। ইউ মেড এ মিস্টেক। টকবগিয়ে ঘোড়া ছুটে চলেছে তুমুল বেগে। মৃদু আতঙ্ক, অজানা উচ্ছ্বাস, নতুন অনুভূতির জোয়ারে সুখের সর্বাঙ্গ কাঁপছে পুনরায়। ঘোড়ার পিঠে আছে সে, লাগাম বর্ণর হাতে। তার এককালের শখের পুরুষ, কল্পনার রাজত্বে কেবল যার রাজ চলত প্রতিক্ষণে প্রতি মুহূর্তে, সেই পুরুষ আশফিয়ান বর্ণ, যাকে খানিক আগে কবুল করে হালাল পুরুষ হিসেবে গ্রহণ করেছে। বর্ণর সঙ্গ দিতে সে চায়নি প্রথমে। সকলের জোড়াজড়িতে মানুষটার হাত ধরে ঘোড়ায় আরোহণ করেছে। আব্বুর দিকে চেয়ে চোখের ভাষায় বলেও ছিল, আমি ওনার সাথে নয় আব্বু, তোমার সাথে বাড়ি ফিরতে চাই। রাতের বিশালাকা আকাশটা আধারে ঢেকে গেলেও রাস্তার দুকুলের ল্যাম্পপোস্টের আলোতে আশপাশে দিনের মতোই আলোকিত। আশ্চর্যজনক এক ব্যাপারে লক্ষ্য করল সুখ। পুরো রাস্তা খালি, কেবল তারা দুজন এবং ঘোড়া ব্যতীত। শহরের মানুষজন কোথায়? তারাই বা কোন পথে আছে? সুখ জানে না, শহরের পথঘাট চেনে না। সে এতই নির্বোধ। আরো শক্ত করে জড়িয়ে ধর ভুল। মিহি গলায় বলল বর্ণ। বাক্যটি উপহাস বই অন্য কিছু মনে হলো না সুখের কাছে। কেননা সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ার ভয়ে লোকটার গলা এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছে, নির্ঘাত নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। ছেড়ে দিতে হাত আলগা করতে গিয়েও পুনরায় তড়িঘড়ি করে জড়িয়ে ধরল। বেশিক্ষণ তো ধরছে না, ব্যাস নিবাসে চৈকাট অবধি। এরপর একটা বিহিতে আসতেই হবে। ঠকিয়ে বিয়ে করা হয়েছে তাকে। মিথ্যেবাদী, ধোঁকাবাজ। ঘাড় বাঁকিয়ে চোখ উল্টে বর্ণর ঘরমক্ত মুখশ্রীতে নজর রাখে সুখ। দৃষ্টিতে পরিবর্তন দেখা দেয় পরপরই। চেয়ে থাকে তৃষ্ণায় চাতক পাখির মতো। ডায়েরির মাঝে একটা পৃষ্ঠা ছিল, তাতে একটা লেখা, প্রিয় শখের পুরুষ, আপনাকে নিয়ে ঘেরা কল্প জগতে সর্বদা চুপটি করে বসে থাকা রাজকুমারী সেজে, রাজার কুমার হয়ে ঘোড়ার পিঠে চড়ে টকবকিয়ে ছুটে আপনি কি কখনো আমাকে তুলে নিতে আসবেন? এই অপেক্ষার অবসান ঘটবে কি কখনো? এই একতরফা অবাধ্য অনুভূতিগুলোর সার্থকতা মিলবে এই জন্মে? শুনুন সুন্দর পুরুষ, চুপি চুপি কানে কানে বলি, আমি আপনাকে ভালোবাসি। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত নিজের করে পাওয়ার লোভে মুখিয়ে থাকবো, যতক্ষণ আপনি স্বেচ্ছায় আমাকে ভেঙে চুরে অন্য কারো হয়ে যাচ্ছেন। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে গল্পে। এটা কি বাস্তব, না বাস্তবে ঢুকে পড়া কোনো ভ্রম? সুখ দ্বিধান্বিত চোখে ফ্যালফ্যাল তাকিয়ে থাকলো। হঠাৎ এক ঝলক চোখে চোখ রেখে বর্ণ বলল হঠাৎই, কবুল বলেছি। তার উপর খোলা আকাশ, আধার রাত, একা দুজন, ফাঁকা রাস্তা। চল দুজনে মিলেমিশে কিছু মিছু করি আজ।
অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে জেসের। হাতের উল্টো পিঠে মুছেও কুল কেনারা পাচ্ছে না। হাইওয়ে রাস্তায় ফুলের রঙিন গাড়িটি ছুটছে সাই সাই, ক্ষণে ক্ষণে থামছে আবার ছুটছে, একদিক থেকে অন্যদিকে মোড় নিচ্ছে। মেহরাবের মুখ অত্যন্ত গম্ভীর, আর চোখে একবার পাশের মেয়েটাকে দেখল। মায়াহত বোধ করে পকেট থেকে সফেদ রুমালটা বের করে না তাকে আলগোছে বাড়িয়ে দেয়। জেসি চমকালো অল্প, একবার অশ্রুসিক্ত চোখে ড্যাব ড্যাব মেহরাবের দিকে চেয়ে এরপর রুমালটা হাতে নিয়ে চোখ মুছল। একটা ধন্যবাদ দেওয়া উচিত হয়তো, তবে কান্নার দাপটে বের হয় না মুখ ফুরে। ঢাকার উদ্দেশ্যে ছুটছে তারা, এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আর ভাইয়াকে পাবে না জেসে। ভাবতেই হু হু কান্না এসে গলার কাছে তলা পাকিয়ে শ্বাস রোধ হয়ে আসতে চাইছে। হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ভাইয়ার কল। ইতিপূর্বে 10 থেকে অধিকবার কল দিয়েছে, কথাও হয়েছে প্রতিবার। রিসিভ করে কানে তুলল। ভাইয়া। ঠোঁট বেঁকে আহ্লাদে কেঁদে ফেলল। আকাশের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে চেয়েছেন। বুকটা পড়ছে বোনের জন্য, এই একমাত্র আপনজন, বুকের কলিজা বোন তার, যার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একা একা এই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে শিখেছিল সে 14 বছর বয়সী। আজ তার সর্বস্ব আদর যত্নে পোষা খাঁচার পাখিটা অন্য কারো হাতে তুলে দিয়েছে সারা জীবনের জন্য। জিসান জানে মেহরাবকে ঠকানো হয়েছে, কিন্তু আশফিয়ান বর্ণর ভূমিকাও যে তার জীবনে অপরিসীম। ওই সাইকো উন্মাদ রকস্টার তার জানের একাংশ বললেও সই। এর পেছনেও আছে বিরাট এক ইতিহাস। জিসান বর্ণকে চোখ বুজে বিশ্বাস করে। সে বলেছে জেসির জীবনসঙ্গী হিসেবে মেহরাব পারফেক্ট, তার কাছে জেসি নিরাপদ এবং যত্নে থাকবে। এক কথায় মেনে নিয়েছে জিসান। সে এটাও জানতো যে একমাত্র সুখের জন্য চিফ অফ দ্য ডিএনএ, যার এক ইশারায় গ্যাংয়ের হাজার হাজার সদস্য বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধটুকুও করবে না, সেই চিফ কিছু মুহূর্তের জন্য নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছিল সাধারণ এক ডক্টরকে। জিসান দীর্ঘশ্বাস ছাড়ে, ক্ষীণ গলায় বলে, কাঁদে না বনু, ফোনটা মেহরাবকে দে। গম্ভীর মুখ মানুষটির দিকে তাকায় জেসে। সংকোচ লাগছে, তবু কাপা হাতে ফোনটা বাড়িয়ে দেয়। ভাইয়া কথা বলবে আপনার সাথে। অতিথিরা সব কমিউনিটি সেন্টার থেকে নিজেদের ঘরে ফিরে গেছে। নিকট আত্মীয় বলতে খালামণিরা এবং একঝাঁক কাজিন মহলে রয়ে গেছে নিবাসে। সুখকে ড্রয়িং স্পেসে পুতুলের মতো বসিয়ে রাখা হয় গত আধ ঘন্টা সময় ধরে। বর্ণ বেরিয়ে গেছে কোথাও। আজ একদমই মন খারাপ দেখায়নি সুখকে। মিষ্টি মুখ করিয়ে বাড়ির চৈকাট থেকে বরণ করে নিয়েছে। ভদ্রমহিলা সব কিছুর ঊর্ধ্বে সুখকে রুবায়াতের মতোই স্নেহ করেন সেই ছোট্ট থেকেই। এটা অস্বীকার করার মতো নয়। সুখ চুপচাপ বসে, যেন মাটির শান্ত খণ্ডটি, তাতে প্রাণ আছে কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই। মন খারাপই নিয়ে গুনগুন করছে কাজিনগুলো। রুশিতা তো বিষণ্ণ মনে বলেই ফেলল, বন্য ভাইয়া বিয়ে করেছে, তাও সুখকে। এটা কিছুতেই মানতে পারছি না। আমার ক্রাশ ছিল, কাজিনী যেহেতু বিয়ে করবে, আমি কি দোষ করেছি? আমাকে চোখে পড়লো না ভাইয়ার? ইব্রাত মেঝো খালামনির মেয়ে, সে বলল না কুচকে, ভাইয়া সামনে গিয়ে বল, দুটো চর খেয়ে দাঁতের গোড়া নড়বড় করে আয়, যা যা। মিহিকা বলল। সুখের কানে অল্প বিস্তর আসছে তাদের কথোপকথন, আর চোখে দেখল প্রত্যেককেই এক একজনের মুখ ভঙ্গি এক এক রকম। হানিফা বেগম উপস্থিত আছেন। বৃদ্ধা আপাতত স্তব্ধ, মুখে রানেই। হয় না কিছু, অল্প শোকে কাথর, অধিক শোকে পাথর। আদরে নাতির করা আজকের কার্যক্রমে তিনি ঘুরে রয়েছেন এখনও। তোফা এসে দাঁড়ালো দৃশ্যপটে। চল পাখি বাসর ঘরে, ভাইয়া এসে পড়বে এখনই। বাসর ঘর শব্দটা কর্ণকুহরে পৌঁছতেই ধকপক করে উঠল অন্তঃকরণ। হুলস্থুল চোখ তুলে চাইল সুখ। তোফার ঠোঁট জুড়ে তুষ্টু হাসি। নিজ হাতে ক্রাশের বাসর ঘর সাজিয়েছি, এখন বউকে রেখেও আসতে হবে, দরজাও ধরতে হবে। বেরেপ করে রশিতা হতাশার শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চলো গাইস, আজ ভাইয়ার পকেট ফাঁকা করব। সুখ একদমই চাইছিল না বর্ণর রুমে যেতে। জোরপূর্বক 9 জন কাজিন চেপে চুপে ফুলে সাজানো বেডে বসিয়ে দিয়ে দ্বারা আটকে দিয়ে নিজেরা দ্বারের সামনে দাঁড়িয়ে রইল। তর্ক বিতর্কের মনোভাব প্রত্যেকের। ভেবেছিল তারা একটা অ্যামাউন্ট বলবে, বর্ণর পক্ষ তার কম দেওয়ার দাবি জানাবে, শুরু হবে তর্ক বিতর্ক। এরপর বরের দল কনের দলের কাছে হার মেনে নেবে। কিন্তু বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। ঘটার সময় ঘটনা ঘটে গেল উল্টোটা। বর্ণ ক্রেডিট কার্ড ধরিয়ে দিল চুপচাপ। ধমকায়নি, তবে দাঁড় ছেড়ে সরে দাঁড়াতে এমনভাবে আদেশ ছুড়ল বেশিক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। রশিতা এবার বুক ভরে শ্বাস
স্বস্তির শ্বাস ছেড়ে বলল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যাক বাবা, ভাইয়া আমাকে পছন্দ করেনি, তার জন্য শুক্রিয়া। সুখের কপালটা নির্ঘাত পড়ল এমন জল্লাদের নজরে পড়ে। মেয়েরা যারা আই লাভ ইউ রকেস্টার বলে, মুখে ফেনা তুলে, তারা যদি আমাদের সাথে করা ভাইয়ার জল্লাদি আচরণগুলো দেখতো, নিঃসন্দেহে সালাম ঠুকে গুড বাই জানিয়ে বিদায় নিত নির্বোধ মেয়েরা। সাজানো বেডে নববধূ বেশে সুখ, পরনে গাঢ় খয়েরি রঙের একখানা সুন্দর ডিজাইনের ভারী শাড়ি, পা তুলে দুহাতে হাঁটু জড়িয়ে বসে। দরজা খোলার আওয়াজটা কানের গভীরে তীরের মতো বিতল। অন্তঃস্থলে যতই তাণ্ডব চলুক, ওপরে ওপরে সে যথেষ্ট স্ট্রং। ঢোক গিলে শাড়ি খামচে রেখে চুপ করে বসে রইল। হাতের তালু খামছে, অস্থিরতায় শরীর কাঁপছে মৃদুমন্দ। সেও কাঁপুনি থামাতে না পেরে নিজের ওপর নিজেরই মহাবিরক্ত সুখ। বর্ণ ধীরে এগিয়ে আসে, শেরওয়ানি পাল্টে ফেলেছিল সেই প্রথমেই। এসে বেডের কিনারায় থামে। ঘরটা রূপালে আলোয় আলোকিত। বেডের চারপাশে ঝিনুকবাতি মিটমিট করছে রূপালি রঙে। রিমোট কন্ট্রোলার দিয়ে চোখের আলো জ্বালিয়ে দিয়ে সুখের দিকে তাকায় এক ঝলক। সালাম দিতে শিখিয়ে দেওয়া হয়েছিল সুখকে, কিন্তু সে চুপচাপ। এর অবশ্য কারণ আছে, সেটা অনুল্লেখ্য। ঈষৎ মাথা নামিয়ে আর চোখে চায়। বর্ণ নিঃশব্দে হাতের ঘড়ি খুলছে, সেটা আবার বেড সাইড বক্সে রাখছে। শার্টের কলার টেনে ঠিক করছে, হাতা গুটাচ্ছে। অস্বস্তি ঢাকছে নাকি? রকস্টার আশফিয়ান বর্ণর অস্বস্তি হয় বুঝি? ব্যাপারটা আশ্চর্যতম এবং হাস্যকর। আচমকা ঝুঁকে আসতেই সুখ পিছিয়ে গেল তড়িৎ। হাত তুলে থেমে যেতে বাধ্য করলো বর্ণকে। ফাইনালি তুই এই আশিকের এক্সাইটমেন্টে একটা হাগ তো করতে চাইছি, অন্য কিছুর আবদার তো এখনো রাখিনি। ভীষণ হতাশ মিশ্রিত অবাক শোনায় তার কণ্ঠ। সুখ যার পর্ণায় হতভম্ব, ঠোঁট নেড়ে এবং হাতের ইশারায় বলল, একদম ছোঁয়ার কল্পনাও করবেন না আমায়। বর্ণর মুখটা ছোট হয়ে এলো। সরি সুইট হার্ট, ইতোমধ্যে আমি না বাসরের প্ল্যানও সাজিয়ে ফেলেছি স্বপ্নে। চোখ খিচে দুহাত কেড়ে মেরিয়ে অন্যত্র ফিরে গেল সুখ। নির্লজ্জের বাচ্চা, মুখে কিছুই আটকায় না আজকাল। সুপার গ্লু দিয়ে ঠোঁট দুটো আজীবনের জন্য বন্ধ করে দিতে পারলে ভালো হতো। বর্ণ ঠোঁটে ঠোঁট টিপে হাসল। ঘাড়ে হাত মালিশ করে গলা খাকারে দিয়ে ভ্রু উঁচিয়ে ভাবুক গলায় বলল, কে যেন আজ সারা পথ আমার গলাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে ঘাড় ব্যথা করে দিয়েছে। তাকে খুঁজছি সেই কখন থেকে, কিন্তু দেখা পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস তাকে? দাঁতে দাঁত চেপে চট করে সুখ ফিরল। কেন সে লোকের প্ররোচনায় ঘোড়ায় চড়তে গেল? আর কেনই বা লোকটার গলা জড়িয়ে ধরতে গেল? আফসোস, সুখকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে মিছিমিছি ভয়ে বুকে হাত চাপে বর্ণ। ও তুই দেখিসনি না? কোনো ব্যাপার না, আমি খুঁজে নেব। সুখ জবাব দেয় না, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে, এরপর নজর সরিয়ে আনে। বর্ণ হাসে মৃদু, একটু সময় গড়ায়। হঠাৎ সুখের পা টেনে বেডের কিনারায় পা ঝুলিয়ে বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় নিষেধ করার সুযোগটাও পেল না সুখ। হতভম্ব দৃষ্টিপাত। বর্ণ নিজেও দুহাঁটু গিরে বসল ফ্লোরে। অদ্ভুত শীতল আর কোমল হয়ে আসে চাহনি। হাল গোছে দুহাতে কান ধরে হুটহাট মিহি গলায় বলে গেল, অনেক যন্ত্রণা দিয়েছি তোকে না? খুব দুঃখ দিয়েছি অন্তরে, সব ফিরিয়ে নিলাম। কারো সামনে মাথা নত করার স্বভাব আশফিয়ান বর্ণর ক্যারেক্টারে নেই, ছিল না। আজ নিয়মের বিপরীতে হেঁটে তোর সামনে নত স্বীকার করছি ফুল। হার মেনে নিলাম সেদিন তোর বলা শেষ কথাগুলোর কাছে। একটু ভালোবাস আমায়, কথা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামীটা হয়ে দেখাবো। খুব আদরে জড়িয়ে নেব তোকে। নীরবতা নেমে এলো কক্ষ জুড়ে। সব কিছু স্থির, বাতাসের ছিটা ফোটাও নেই। দেহ অবশ হয়ে আসছে সুখের। দৃষ্টিরা থমকেছে পাথরের মতন। বুকের ভেতর সমুদ্রের গর্জে ওঠা ঢেউ খেলে যায়। আচমকা খেপে গেল সে, ক্ষিপ্র মেজাজে বোঝালো, যা করেছেন তাতে ভালোবাসা দেখি না আমি, জেদ স্বার্থপরতা ছিনিয়ে নেয়া। একটু দম ছেড়ে, চিট করেছেন আপনি। আই হেট ইউ। মানি না এই বিয়ে, আর না মানবো আপনাকে স্বামী হিসেবে। আই ওয়ান্ট ডিভোর্স। বর্ণ শীতল চোখে চেয়ে অনেকক্ষণ। মৃদু হাসি ফোটে অধরে, যেন সুখের কথাগুলোর বিপরীত বাক্যই শুনেছে সে। খানিকটা নিকটে ঘেঁষে গেল, বলল শান্ত গলায়, 15 দিন, আজ থেকে ঠিক 15 দিন পর তুই সেদিনের মতো অশ্রু ছড়িয়ে আমার কাছে ছুটে যাবি। আমার একটু ছোঁয়া পেতে এই বুকে মাথা রেখে ছটফট করবি ফুল। ইটস এ চ্যালেঞ্জ। এর মানে দাঁড়ায় আমার উপর রাগ ক্ষোভ উগড়ে দিতে তোর হাতে সির্ফ 15 দিন সময় বাকি। ইউর টাইম স্টার্টস নাও। অল দ্য বেস্ট সুইট হার্ট। উঠে দাঁড়ায় পরপর। সুখ চোরের নিঝিনি শব্দ তুলে তার দৃষ্টি আকর্ষণ করে। সে তাকাতেই প্রশ্ন করল, যদি ছুটে না যাই তো? বর্ণ হুট করে ঝুঁকে এলো সুখের মুখোমুখি।
সুখ মাথা পিছিয়ে নিয়ে গেলে সে আরও কাছাকাছি চলেছে। পরস্পরের অধর পাপড়ি ছুঁই ছুঁই। চোখে চোখ রেখে ধিমে আওয়াজে বলল, যাবি? হতে পারে সেটা আপনার ভুল ধারণা। হুম, পরিস্থিতি এমন ক্রিয়েট হবে যে তুই ছুঁড়বি নিজের অবস্থান ভুলে। এই শুকনো চোখ তখন অশ্রু ভেজা হবে। তোর ভালোবাসার শপথ। অচিরে এই বুকটা ধক করে ওঠে। সুখে নির্বাক চেয়ে থাকে থমকে যাওয়া চোখে। বর্ণর এই শীতল কণ্ঠ তাকে ঈষৎ ভয় জাগাতে বাধ্য করল। এই তো পূর্বে বর্ণ বলেছিল তাকে নিজের করে দিবে যে কোনো মূল্যে। সুখ বিশ্বাস করেনি, হেও করেছে, অথচ আজ সত্যিই তাকে নিজের করে দেখিয়েছে বর্ণ। 15 দিন পর কেমন পরিস্থিতি তৈরি করবে লোকটা। সুখ দৌদিকে মাথা নাড়ে। সে দ্বিতীয়বার ছুটে যাবে না কখনো, কখনোই না। বাথরুমে গেছে বর্ণ। সুখ উঠে দাঁড়ায়। ফুলে ফুলে সাজানো রুমটা একবার পর্যবেক্ষণ করে। চোখে তাক লাগানোর মতো আকর্ষণীয় সুন্দর দেখতে লাগছে পুরো রুম। আজ তথাকথিত বাসর রাত। তুফারা সবে মিলে কত কি ইঙ্গিত দিল ভেবেই গলা শুকিয়ে আসে। লোকটার সাথে বেড শেয়ার অসম্ভব। ডিভানে চলে এলো সুখ। প্রয়োজনে এখানে ঘুমাবে। আলগোছে বসার পরপরই চমকে উঠে দাঁড়ায়। হাত রেখে চেক করে ভেজা পানিতে চপচপে। নিঃসন্দেহে এটা দ্য গ্রেট অস্ট্রিয়ান বর্ণর কাজ। একজন মানুষ কতটা ইতর হলে এই কাজ করতে পারে। সজোরে ডিভানে একটা লাথি। কোমর হাত চেপে প্রায় অনেকক্ষণ হতাশ হয়ে চেয়ে থাকে। পেট ছাড়া শোবার কোনো গতি নেই। না, ওই লোকের চাওয়া সে কিছুতেই পূরণ হতে দিবে না। দরকার পড়লে এই ঠান্ডায় কুপোকাত হয়ে ফ্লোরে রাতটা পার করবে। ভেবেই বালিশের জন্য পুনরায় বেডের কাছে ফিরে গেল। বেখেয়ালে নজর ঠিক শুভ্র চাদরের মাঝখানে পড়তেই বাকরুদ্ধ হয়ে পড়ে সুখ। সাপের মতো দেখতে কিছু একটা। চোখ কষলে দেখে, হ্যাঁ সাপই। ফনা তুলে চুপচাপ করে বসে আছে। ছিটকে পিছু সরে আসতে গিয়ে সুখ বুঝল অত্যাধিক ভয়ে শরীর অবশ প্রায়। জায়গা থেকে এক চুলো নড়তে অক্ষম। অস্ফুট শব্দে চোখ উল্টে কাপা হাতে বেডের দিকে দেখিয়ে দেয়। তোয়ালে ঘাড় মুছে বর্ণ নিকটে এগোয় সুখের। তার দৃষ্টি অনুসরণ করে ভ্রু কুচকে একবার বেডে দেখলো, এরপর দেখলো ভয়ার্ত সুখের মুখশ্রী। আচমকা তোয়ালে ফেলে পেছন থেকে ঝাপটে ধরল তাকে। এক মুহূর্তের জন্য সাপের ভয় উবে গেল সুখের। থমকানো চোখে ঢোক গেলে বেডে জড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা বর্ণর পুরুষালী হাত দুটো দেখল। এই প্রথম এত গভীর ছোঁয়া, এই প্রথম এতটা দূরত্বহীন দুজন। হেতাহেত জ্ঞান শূন্য হয়ে থরথর কেঁপে উঠল ভেতর বাহির। বর্ণ আর চোখে সুখের প্রতিক্রিয়া দেখে তাকে আরও এলোমেলো করে দিতে ঘাড়ে চোয়াল ঠেকালো। কানে ঠোঁট ছুঁয়ে ভয়ার্ত কণ্ঠে অস্থির হলো। হতবিহব্বল সুখ। আজ থেকে বছর 3 আগেও যে মহান ব্যক্তি নির্দ্বিধায় একটা সাপকে হাতের মুঠোয় চেপে চ্যান্ত থেকে এক চাপেই মেরে ফেলেছিল চোখের পলকে, তিনি আজ একটা ক্ষুদ্র সাপের ভয়ে সুখকে জড়িয়ে ধরেছে। আর সুখ কি তাকে ওলেবাবু বলে আগলে নেবে? সারা পাবার জন্য ছটফটে ওঠে সুখ। এভাবে ছটফট করছিস কেন? দেখছিস তো ভয় পাচ্ছি। ড্রামা করছেন আমার সাথে? আপনি না সেই ব্যক্তি যিনি হাতের মুঠোয় চেপে একটা জলজান্ত সাপকে মৃত বানিয়ে দিয়েছিলেন? সেসব অতীত, মানুষ পরিবর্তনশীল। আপনি একটা সুখ বুঝতে পারে না পৃথিবীর কোন প্রাণীর সাথে আশফিয়ান বর্ণর তুলনা দেওয়া যায়। দুজনের তর্ক বিতর্ক চলাকালীন সাপ যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল কোথাও। সুখ বেডের আশেপাশে একবার পরখ করে দ্রুত বেডে উঠে বসল। আজ আর ফ্লোরে পায়ে রাখবে না ভোর অবধি। বর্ণ ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার অবলোকন করছে সুখের কার্যকলাপ। মেটে মেটে হাসছে। করিডর বেয়ে দ্রুতলয়ে ছুটছে তুফা। খানিক আগে ওই প্রাত রসিতা সহ এক জায়গায় সে বাসর ঘরের দরজায় এসেছিল কান পাততে। সাউন্ড প্রুফ রুমের খাতিরে ভেতরের কিচ্ছুটি শুনতে পায়নি বেচারিগুলো। হতাশ মুখে ফিরে গেছে ঘুমোতে। তুফা হঠাৎ সামনে এসে পড়তেই তড়িৎ হাত পিছু নিয়ে গেল মাহির। জিনিসটি না দেখলেও কিছু তো লুকিয়েছে তা দেখল তুফা। হায়। মাহির জোরপূর্বক হাসে। এত রাতে এদিক ওদিক ছুটছো যে? ঘুমাবে কখন? দীর্ঘ রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর, জানো না? তোফার চোখে সন্দেহ। নজর তখনও লুকায়িত জিনিসটা দেখার নিমিত্তে কিলবিল করছে। থ্যাঙ্কস, যাচ্ছি ঘুমাতে। আপনি এই ঘরের সামনে? বর্ণর রুমের দিকে ফিরল দুজন। মাহির হাসে ফের। তেমন কিছু না, বসকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। ভাইয়ার সাথে দেখা হয়েছে? ওনাদের ফার্স্ট নাইট আজ। একবার যেখানে ঢুকেছে আগামী 2 দিনেও সেখান থেকে বের হবে কিনা সন্দেহ। শিশির বাক্যটি নিম্ন আওয়াজে বললেও তুফার কর্ণকুহরে পৌঁছে গেল। ভ্যাবাচাকা খেয়ে মুখ ফসকে বলল, কিছু বললেন? না তো,
তুমি কিছু শুনলে? গলা খাকারি দেয় তুফা, দুদিকে মাথা ঝাঁকায়, অর্থাৎ কিছু শুনেও শুনিনি। আচমকা পিঠ মুড়ে রাখা মাহিরের হাত গলে পিচ্ছিল জিনিসটা ধপ করে পড়ে যেতেই দুজনের নজর ঘুরে গেল সেই দিকে। দু কদম দূরে সরে যায় তুফা, আতকে মুখে হাত চেপে অস্ফুট স্বরে বলে ওঠে,